হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রনি ইসলাম, হেক্সা অনলাইন কলেজ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে ফিন্যান্স প্রথম পত্র। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিন্যান্স প্রথম পত্রের নবম অধ্যায়, ঝুঁকি ও মুনাফার হার। আচ্ছা, এদিকে দেখো যে আমি কিছু আলোচনা করব যার উপর সেগুলো দেওয়া আছে টপিক সমূহ। ঝুঁকি কি, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য এবং ঝুঁকির প্রকারভেদ। আমাদের ঝুঁকির প্রথম ভিডিওতে আমরা এই টপিক সমূহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, তাহলে আলোচনা শুরু করা যাক। ঝুঁকি কি? দেখো, আমি একটি উদাহরণ দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা যে আমার ঝুঁকি কি অথবা ঝুঁকি কাকে বলে। ধরো, আমি কলম ব্যবসায়ী। আমি আমার কোম্পানিতে প্রচুর পরিমাণ কলম উৎপাদন করি। এখন আমি 2020 সালে অনুমান করে নিয়েছি অথবা প্রত্যাশা করছি যে 31শে ডিসেম্বর 2020 সালে আমাদের ইনকাম হবে অথবা আয় হবে 20 লক্ষ টাকা। আমার আয় হচ্ছে কত? প্রত্যাশিত আয় আমি আশা করেছি যেটা, সেটাকে বলি আমরা প্রত্যাশিত আয় 20 লক্ষ টাকা। কিন্তু যখন নাকি আমার 2020 সাল শেষ হলো, অর্থাৎ 31শে ডিসেম্বর তারিখে গিয়ে দেখলাম আমার লাভ হয়েছে ঠিকই, কিন্তু লাভের পরিমাণ হচ্ছে প্রকৃত পক্ষে 12 লক্ষ টাকা। আমি আশা করেছিলাম 20 লক্ষ, এটা হচ্ছে আমার প্রত্যাশিত আয়, কারণ এটা আমি বছরের শুরুতে আশা রেখেছিলাম। কিন্তু আমি বছর শেষে গিয়ে দেখলাম আমার প্রকৃতপক্ষে আয় হয়েছে 12 লক্ষ টাকা। এটা হচ্ছে কি আমার প্রকৃত আয়। দেখো, এই যে 20 লক্ষ টাকা আশা করেছিলাম আর প্রকৃতপক্ষে আমার আয় হয়েছে 12 লক্ষ টাকা, তাহলে এইখানে অবশ্যই 8 লক্ষ টাকার ব্যবধান আছে। এই 8 লক্ষ টাকার ব্যবধানটাই হচ্ছে আমার ঝুঁকি। এই যে 8 লক্ষ টাকা, এটাকেই বলে থাকি আমরা ঝুঁকি। তাহলে ঝুঁকির সংজ্ঞা কী দাঁড়ায়? অবশ্যই একটু কষ্ট করে সবাই লিখে নিবা। ঝুঁকি হচ্ছে, দেখো আমি একটু সংক্ষেপে বলি, প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে ব্যবধান তাকেই ঝুঁকি বলে। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধানকেই ঝুঁকি বলা হয়। প্রত্যাশিত, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, অনেক সংক্ষিপ্ত সংজ্ঞা লিখে নাও। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধানকেই ঝুঁকি বলে। মুখস্থ করার কোনো কারণ নেই, এর চেয়ে সহজ সংজ্ঞা আর হয় না। জাস্ট তুমি সংক্ষিপ্ত আকারে এই রুলসটি শিখে নেবা। প্রত্যাশিত আয় মাইনাস প্রকৃত আয়, এই ব্যবধানটাই হচ্ছে আমার ঝুঁকি। আশা করি ঝুঁকি সম্পর্কে সবাই ধারণা নিয়েছ। এখন ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কী সেটা আমি দেখাবো। দ্বিতীয় টপিকস, ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য। একটু নোট করি আমরা। দেখো, এটি হচ্ছে ঝুঁকি, এটি হচ্ছে অনিশ্চয়তা। আচ্ছা, আমি একটি উদাহরণ দিচ্ছি। দেখো, ধরো তুমি রাস্তা দিয়ে 10 তলা বিল্ডিংয়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছ। এখন হুট করে ওই 10 তলা বিল্ডিংয়ের
একটি সানসেট তোমার মাথায় ভেঙে পড়লো, তাহলে এটা কি? এটাও একটি ঘটনা, কিন্তু এই ঘটনাটা ঝুঁকি নাকি অনিশ্চয়তা? অবশ্যই এটি হচ্ছে অনিশ্চয়তা। কারণ 10তলা বিল্ডিংয়ের নিচ দিয়ে যখন তুমি হেঁটে যাচ্ছ, তখন সে সানসেটটি তোমার মাথায় ভেঙে পড়বে কি পড়বে না সেটা কিন্তু তোমার জানা ছিল না। অর্থাৎ পূর্ব থেকেই যে সকল ঘটনাগুলো জানা থাকে না, সে সকল ঘটনাগুলোকেই আমরা বলে থাকি অনিশ্চয়তা। আশা করি সবাই অনিশ্চয়তাকে বুঝতে পেরেছ। কিন্তু পরের দিন যখন নাকি তুমি তোমার বন্ধুকে নিয়ে ওই 10তলা বিল্ডিংয়ের নিচ দিয়ে যাবে, তখন কিন্তু তুমি তোমার বন্ধুকে বলবে, বন্ধু এদিক দিয়ে যাইস না, এদিকে কিন্তু ঝুঁকি আছে, মাথা ফেটে যেতে পারে সানসেট ভেঙে। এই যে জানা আছে, যতটুকু অংশ তোমার জানা আছে ততটুকু অংশটাকে বলে থাকি আমরা ঝুঁকি। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে অনিশ্চয়তা থেকেই ঝুঁকির উদ্ভব হয়। ঠিক আছে, তাহলে ঝুঁকি হচ্ছে কি? অনিশ্চয়তা হচ্ছে পূর্ব থেকে জানা থাকে না, আর ঝুঁকি হচ্ছে পূর্ব হতে জানা থাকে। ঠিক আছে, এটি হচ্ছে একটি মূল পার্থক্য। এখন সেকেন্ডটি একটু দেখো, আমি আরেকটি পার্থক্য দেখাই। ঝুঁকি পরিমাপ করা যায়, কিন্তু অনিশ্চয়তা কখনোই পরিমাপ করা যায় না। কিভাবে যাবে? কারণ অনিশ্চয়তা কখনো জানাই থাকে না। যদি জানা থাকতো তাহলে পরিমাপ করা যেত। তাই আমরা বলতে পারি অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, করা যায় না। কিন্তু ঝুঁকি পরিমাপ করা যায়, টাকার অঙ্কে পরিমাপ করা যায়। আমরা আরেকটি পার্থক্য দেখতে পারি, ঝুঁকি পরিমাপের জন্য আমরা আদর্শ বিচ্যুতিকে ব্যবহার করি, কিন্তু অনিশ্চয়তা পরিমাপের জন্য কোনো সূত্র নেই। তাহলে ঝুঁকি পরিমাপের কি আছে? সূত্র আছে। ঝুঁকি পরিমাপের সূত্রাবলী আছে, কিন্তু অনিশ্চয়তা পরিমাপের কোনো সূত্রাবলী নেই। সংক্ষেপে লিখলাম, কোনো সূত্রাবলী নেই। তোমরা 2 নম্বরের জন্য আনসার করার জন্য তোমরা এই 3টি পার্থক্য দিলেই কিন্তু হয়ে যায়। আর ঝুঁকি ও মুনাফার হার থেকে প্রশ্ন আসলে অবশ্যই তোমাদের খ নম্বর কোশ্চেনে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা কি সেটা আসবেই। তাই সবাই যদি একটু নোট করে নাও তাহলে হচ্ছে তোমাদের খুব উপকৃত হবে। আচ্ছা, আমি আমার তৃতীয় টপিকস আলোচনা করতে যাচ্ছি, ঝুঁকির প্রকারভেদ। ঝুঁকিকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এখন আমি যেটি দেখাবো, যদি সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করি ঝুঁকিকে, তাহলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে কোম্পানি ঝুঁকি, আর একটি হচ্ছে বাজার ঝুঁকি। সার্বিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কোম্পানি ঝুঁকি, আরেকটি হচ্ছে বাজার ঝুঁকি। দেখো, এই 2টি ঝুঁকি হচ্ছে আমার খুব গুরুত্বপূর্ণ। কোম্পানি ঝুঁকিকে অপর কথায় বলা হয় একক ঝুঁকি। ঠিক আছে, কেন একক ঝুঁকি বলা হয় আমরা সেটি দেখব। আচ্ছা, এখন কোশ্চেনে আসি যে কোম্পানি ঝুঁকিটা কি অথবা কাকে বলে। যদি যে কোনো কারণ দ্বারা যদি একক কোনো কোম্পানি অথবা একক যে সকল কারণ দ্বারা একক কোনো ব্যক্তি অথবা একক কোনো কোম্পানি যদি প্রভাবিত হয়, তাহলে সেই ঝুঁকিকে বলে থাকি আমরা কোম্পানি ঝুঁকি অথবা একক ঝুঁকি। একক কোনো কোম্পানি প্রভাবিত হবে, কোম্পানি
প্রভাবিত হবে। এখন তাহলে কোম্পানি ঝুঁকি কিসের দ্বারা সৃষ্টি হতে পারে? দেখো, কোম্পানি ঝুঁকি সৃষ্টি হতে পারে হচ্ছে যদি কোনো গার্মেন্টস কোম্পানির মালিক তার শ্রমিক অথবা কর্মীদের বেতন যদি না দেয়, তাহলে এই যে বেতন না দেওয়া, এই কারণটা নিয়ে কি অন্য কোনো কোম্পানি প্রভাবিত হবে? অবশ্যই হবে না। কারণ হচ্ছে জাস্ট এটা হচ্ছে তার কোম্পানির ভিতরের ব্যাপার। সে যদি গার্মেন্টস শ্রমিকদের বেতন অথবা ভাতা না দেয়, তাহলে শ্রমিকরা হরতাল করতে পারে বা অবরোধ করতে পারে। তাহলে এই হরতালের বিনিময়ে শুধুমাত্র কিন্তু হচ্ছে ওই গার্মেন্টস কোম্পানি প্রভাবিত হবে, অন্য কোনো গার্মেন্টস কোম্পানি প্রভাবিত হবে না। শুধুমাত্র একটি কোম্পানি অথবা একটি কোনো ব্যক্তি, একক কোনো ব্যক্তি প্রভাবিত হয় বিধায় সেটিকে আমরা বলে থাকি কোম্পানি ঝুঁকি অথবা একক ঝুঁকি। ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে কিসের দ্বারা হতে পারে? হরতাল। তারপর ধরো ম্যানেজারের অদক্ষতা। একজন কোম্পানির ম্যানেজার যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়, তাহলে কিন্তু তার কোম্পানি এই ভুলের মাসুল দিবে, অন্য কোনো কোম্পানি কিন্তু এই ভুলের মাসুল প্রদান করবে না। তাহলে আমার ম্যানেজারের অদক্ষতাও হতে পারে কোম্পানি ঝুঁকির সৃষ্টির কারণ। ম্যানেজারের অদক্ষতা এগুলো হচ্ছে আমার কোম্পানি ঝুঁকি সৃষ্টির কারণ। ঠিক আছে, আচ্ছা, এই কোম্পানি ঝুঁকি এখন কিভাবে হ্রাস করা যায়? কোম্পানি ঝুঁকিকে ইচ্ছা করলেই তুমি কমাতে বা বাড়াতে পারো। কিভাবে কমাবা? এই কমানোর জন্য হচ্ছে আমরা পোর্টফোলিও গঠন করতে পারি। পোর্টফোলিও গঠন করে ঝুঁকি হ্রাস করা যায়, কোম্পানি ঝুঁকি হ্রাস করা যায়। ঝুঁকি হ্রাস করা যায়, অর্থাৎ কোম্পানি ঝুঁকি হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি, কারণ এই ঝুঁকিটাকে আমরা পোর্টফোলিও গঠনের মাধ্যমে ঝুঁকিটাকে হ্রাস করতে পারি। সেজন্য কোম্পানি ঝুঁকি হচ্ছে, আমরা অপর কথা বলতে পারি একক কোনো কোম্পানির ঝুঁকি। ঠিক আছে, বা অথবা একক ঝুঁকি। ওকে, আশা করি কোম্পানি ঝুঁকি কি সবাই বুঝতে পেরেছো। এখন আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজার ঝুঁকি। তাহলে আমি এগুলো একটু মুছে দিই। দেখো, ঝুঁকির মধ্যে আমি আরেকটি ঝুঁকির কথা বলেছি, যেটির নাম বাজার ঝুঁকি। আচ্ছা, এই বাজার ঝুঁকি হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ। বাজার ঝুঁকির সংজ্ঞাটা আমি একটু বলছি। যে সকল কারণ দ্বারা দেশের সকল কোম্পানি অথবা সকল ব্যক্তি প্রভাবিত হয়, সে সকল ঝুঁকিকে বলে থাকি আমরা বাজার ঝুঁকি। এখন কোন কোন কারণ দ্বারা বাজার ঝুঁকি সৃষ্টি হতে পারে এবং সবাই প্রভাবিত হতে পারে একটু দেখো। যদি দেশে মন্দা শুরু হয়, তাহলে কিন্তু আমাদের সবাইকেই সেই মন্দার কবলে পড়তে হয়। আবার দেশে ধরো রাজনৈতিক অস্থিতিশীলতা যদি তৈরি হয়, ওই রাজনৈতিক অস্থিতিশীলতা দ্বারা কিন্তু দেশের সকল কোম্পানি অথবা সকল ব্যক্তি, সর্বস্তরের ব্যক্তি প্রভাবিত হবে। আবার ধরো যদি সুদের হার বাড়িয়ে দিই, তাহলে প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু ওই বাড়ানো সুদের হারের উপরেই টাকা অথবা ঋণ প্রদান করতে হবে। তাহলে এই যে এই সকলগুলো কারণ, এই সকল কারণগুলো হচ্ছে আমার বাজার ঝুঁকির মূল সৃষ্ট কারণ। তাহলে বাজার ঝুঁকি সৃষ্টির কারণগুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখো, বাজার ঝুঁকি কিসের দ্বারা সৃষ্টি হয় একটু দেখো। সুদের হার, মন্দা, তারপরে হচ্ছে সরকারি নীতির পরিবর্তন। সরকার যদি বলে দেশের সকল খুচরা ব্যবসায়ীদের অথবা ছোট এক মালিকানা দোকানদারদের দোকান অফ করে দিতে হবে, তাহলে কিন্তু দেশের সকল দোকানদারই হচ্ছে তার দ্বারা প্রভাবিত হবে। সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা,
এগুলোই হচ্ছে আমার বাজার ঝুঁকি সৃষ্টির কারণ। এই সকল কারণ দ্বারা যদি ঝুঁকি সৃষ্টি হয় তাহলে সকল কোম্পানি প্রভাবিত হবে, বাজারের সকল কোম্পানি প্রভাবিত হবে, অর্থাৎ ক্ষতি অথবা লাভের সম্মুখীন হবে। বাজার ঝুঁকিকে আমরা অপর নামে বলতে পারি সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক, ভালো করে মনে রেখুন। আর এটাকে হচ্ছে বেটা দ্বারা প্রকাশ করা হয়। এই বেটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। বাজার ঝুঁকিকে সিস্টেমেটিক রিস্ক অথবা বেটা বলা হয়, ঠিক আছে, একটু মনে রেখো। তারপর বাজার ঝুঁকি কখনোই পরিহার করা যায় না। কোম্পানি ঝুঁকি কিন্তু আমরা বলেছিলাম কোম্পানি ঝুঁকিকে পোর্টফোলিও গঠনের মাধ্যমে হ্রাস করা যায়, ঝুঁকিটাকে কমানো যায়, কিন্তু বাজার ঝুঁকি তুমি কমাতে পারবে না। তাহলে এটাকে আমরা বলি অপরিহারযোগ্য ঝুঁকি, অপরিহারযোগ্য ঝুঁকি, অর্থাৎ পোর্টফোলিও গঠনের মাধ্যমে বাজার ঝুঁকিকে হ্রাস করা যায় না, ঠিক আছে। এগুলোই হচ্ছে আমার বাজার ঝুঁকি সৃষ্টির কারণ। আমি এখানে জাস্ট সার্বিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে দুইটা ভাগে ভাগ করলাম, ভাগ করে তার কারণগুলো কী কারণে ঝুঁকিগুলো সৃষ্টি হয় সেগুলো দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ঝুঁকির আরও যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভাইয়াদের সাথে থাকবা, আর সব সময় সবগুলো ক্লাস খাতায় নোট করে পড়তে বসবা। তাহলে আমরা ধন্য হব, তোমরা নিজেরাও উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।